হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে একটা মারাত্মক ঘটনা নিয়ে তোমাদের সামনে আসলাম। তো আজকে যে ঘটনাটা আমি বলছি সেটা একদম সত্যিকারের ঘটনা, আর ঘটেছে আমারই একটা বন্ধু সঞ্জিত এবং তার দুই বন্ধুর সাথে ঘটেছে, তাও আবার তারাপীঠে কৌশিকী অমাবস্যার রাতে। আর গল্পটা শুনে আমার তো কি অবস্থা চলো তোমাদের সাথে শেয়ার করি। আমার বন্ধু সঞ্জিত আর তার দুই বন্ধু বাপ্পা আর রাজু, এই তিনজনে মিলে পরিকল্পনা করে যে তারাপীঠ মন্দিরে কৌশিকী অমাবস্যার সময় পুজো দিয়ে আসবে। যাই হোক, ভালো কথা, কৌশিকী অমাবস্যায় পুজো দেওয়াটা তো খুব ভালোই ব্যাপার। এর আগেও ওরা তিনবার আরও গিয়েছে তারাপীঠ মন্দিরে পুজো দিতে। তো এবার ওরা প্ল্যান করেছে এবার কৌশিকী অমাবস্যায় গিয়ে পুজোটা দিবে। এবার তো জানোই, কৌশিকী অমাবস্যার সময় তারাপীঠ মন্দিরে প্রচণ্ড ভিড় হয়, তাই ওরা ট্রেনের টিকিটগুলো আগের থেকেই সবাই কেটে রেখেছে। আর ওদের প্ল্যান ছিল শুক্রবার দিন ট্রেনে উঠবে এখান থেকে, শিলিগুড়ির থেকে। সেখানে ট্রেন হচ্ছে সুপারফাস্ট, যেটা সকালবেলায় ছাড়ে, তো বিকালবেলা পৌঁছাবে ওখানে তারাপীঠে। তো শনিবার দিন ভোরবেলা পুজো দেবে, কারণ শনিবার তো পুজো দেওয়া ভালো দিন। আর রবিবার দিন আবার ট্রেন আছে কাঞ্চনজঙ্ঘার 10:30টার দিকে সকালবেলা। সরি, 10:30 না 9:30, যাই হোক সামথিং কিছু একটা হবে, আমিও একটু ভুলে গেছি। যাই হোক, তো ওই ট্রেন ধরে ওরা চলে আসবে শিলিগুড়িতে। তো ওরা রীতিমতো প্ল্যান মাফিক ওরা বেরিয়েও পড়লো এবং ভালো মতনই পৌঁছে গেছে রামপুরহাটে। তো রামপুরহাটে তারাপীঠের ডিস্টেন্স তো বেশি দূর না, তো ট্রেন তো রামপুরহাটেই থামে। তো ওখান থেকে তারাপীঠ মোটামুটি 15 থেকে 20 কিলোমিটার, সরি 20 কিলোমিটার না 20 মিনিট, একটু ভুল বলে ফেললাম। তো ওরা যাই হোক ভালো মতনই পৌঁছে গেছে তারাপীঠে। এবার তারাপীঠে না ওরা একটা জিনিস ভুল করেছে, যে কৌশিকী অমাবস্যা তো প্রচণ্ড ভিড় হয় তারাপীঠে। তো ওরা না সেই জায়গাটায় সেই জায়গায় ওরা হোটেল আগে থেকে বুকিং করেনি। ওরা ভাবছে ওখানে তো প্রচুর হোটেল আছে, তো যে কোনো এক জায়গায় হোটেল ওরা পেয়েই যাবে। কিন্তু কৌশিকী অমাবস্যায় তো প্রচুর লোক আসে চারদিক থেকে, তার জন্য ওরা হোটেল আর পেলোই না। অনেক খুঁজেছে হোটেল, একটাও হোটেল পায়নি। তারপর কি করবে চিন্তা করতে করতে একদম তারাপীঠ যেখানে বর্ডারটা শেষ হয়েছে তার একদম বর্ডার লাস্ট মাথায় একটা হোটেল পেয়েছে ওরা। হোটেলটা খারাপ না, ভালোই, মোটামুটি এই 2তলা হোটেল আর কি। তো ওরা সেই হোটেলে গিয়ে উঠলো, আগে গিয়ে কথাবার্তা বললো হোটেলে যে কত করে ভাড়া নেবে, 2 রাত্রি থাকবে আর কি। তো ওরা এক কামরার একটা রুম নিয়েছে, কারণ তিনজনই আছে, ওরা এক্সট্রা রুম নিয়ে তো লাভ নেই। রুমটা বেশ বড়ই, 2টো খাট আছে রুমের মধ্যে, আর তার সাথে একটা ব্যালকনি আছে, আর এক বাথরুম পায়খানাটা অ্যাটাচ আছেই। এবার ব্যালকনিটা যেখানে আছে না, তার পেছনে একটা বড় কাঁঠাল গাছ আছে। এবার কাঁঠাল গাছটা এতটাই বড় যে ওরা তো 2তলায় আছে, 2তলায় ব্যালকনিতে এই কাঁঠাল গাছের পাতাগুলো আর কি চলে এসেছে। যাই হোক, ওদের তো ভালোই লাগলো, একদিকটা হাওয়াও আসছে ব্যালকনি থেকে। তো ওরা ফ্রেশ ট্রেশ হয়ে নিল, স্নান টান করে নিল ভালো মতো, কারণ বিকালবেলা করে ওরা তারাপীঠ মন্দিরে যাবে মায়ের সন্ধ্যা আরতি দেখতে। তো যাই হোক, ওরা তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে গেল ফ্রেশ ট্রেশ হয়ে। তখন মোটামুটি 6টা বাজে, 6টা 6:30 বাজে। ওদের যখন সন্ধ্যা আরতি দেখা শেষ হয়ে এলো, তখন ওরা তিনজন মিলে প্ল্যান করলো চল এবার শ্মশানে যাওয়া যাক। এবার তারাপীঠ থেকে শ্মশান তো সামনেই। তো ওরা বললো তাহলে চল এখন শ্মশানে যাই, কারণ কৌশিকী অমাবস্যার সময় না বিভিন্ন দিক থেকে আর কি অঘরী তান্ত্রিক এরা সব আসে। যারা বড় তান্ত্রিক আছে তারা তো এখানে ক্রিয়া করে, বিভিন্ন ধরনের যজ্ঞটজ্ঞ করে। তো সেটাই ওদের দেখার খুব ইচ্ছা। আর ওরা এই প্ল্যানটা শিলিগুড়ি থেকেই করে গিয়েছিল, তো যাবো কৌশিকী অমাবস্যার সময় দেখবো এরকম যজ্ঞটজ্ঞ আর কি দেখবো। তো ওরা তো শ্মশানে যখন ঢুকলো, শ্মশানে ঢুকে চারদিকে দেখতে পাচ্ছে লোক তো আছে, প্রচুর লোক আছে। এবার ওরা পেছন দিকটায় গিয়েছিল, যেখানে যজ্ঞটজ্ঞ হচ্ছে সেখানে গিয়েছিল। তো সেখানে না রাত্রেবেলা যেতে অনেকে সাহস পায় না, যাই হোক ওরা তাও গিয়েছিল, লোকজন তো মোটামুটি ছিল সেখানে। তো ওরা দেখছে হঠাৎ করে কোথা থেকে একটা সাধু এসে বাপ্পাকে বলে হলো, কী রে আমাকে 2টা পয়সা দিয়ে যা। বাপ্পা বললো চলো, সাধু মানুষ, চলো, 5 টাকা দিয়েছে। তারপর বাপ্পাকে হঠাৎ বলো, তোর না সামনে খুব বিপদ আছে, তুই একটু সাবধানে থাকিস। তখন সঞ্জিত বলে, ধর তুমি যাও তো, এখানে কি এগুলো বলছো উল্টাপাল্টা, গিয়ে ভয় দেখাচ্ছ। আর বাপ্পাকে ওখান থেকে টেনে নিয়ে চলে গেলো, বলো ধর চল তো এখান থেকে, বেকার এরা উল্টাপাল্টা বলে আরও পয়সা চায়। যাই হোক, ওরা সেখান থেকে মোটামুটি 1 ঘন্টা মতন ছিল। তারপর ওরা ওখান থেকে বেরোলো। এবার বেরোয় রাতে তো খাবার খেতে লাগবে, তো ওরা প্ল্যান করেছে যে খাসির মাংস কিনে নেবে, কিনে নিয়ে রান্না করে আরও হোটেল থেকে ভাত নিয়ে আর কি রাতে খাসির মাংস ভাত দিয়ে খাবে। তো এবার খাসির মাংস যেখান থেকে কিনতে পারছে ওখানেই আর কি রান্না করে দেয় ওরা। তো ওইভাবেই ওরা কন্ট্যাক্ট করেছে। তো ওরা সেখান থেকে রান্না বান্না করে একবারে নিয়ে গেছে হোটেলে। তার সঙ্গে কিছু নিয়েছে হচ্ছে একটু ড্রিঙ্কস নিয়েছে আর কি,
যেহেতু হোটেলে থাকবে তিনজন, একা আছে, একটু ড্রিঙ্কস না করলে চলে না। তো অ্যাকচুয়ালি না এরকম ড্রিঙ্কস ফ্রিঙ্কস করে পরের দিন সকালে পুজো করবে, এটা করাও ঠিক না। তো বাপ্পা একবার বলছিল যে এটা করবো কি না, বা ড্রিঙ্কস করা উচিত কি না। তো সঞ্জিত আর রাজু বলে, ধর এত দূর আছে না কৌশিকে আমার সাথে কী হয়েছে, ড্রিঙ্কস করলে কোনো ব্যাপারই না, কালকে সকালে তো পুজোই দিব স্নান টান করে, শুদ্ধ হয়ে যাবো। যাই হোক, ওরা তাও নিয়েছে, ওরা আর আপত্তি করেনি বাপ্পা। যাই হোক, হোটেলে পৌঁছে হাত পা ধুয়ে ওরা ড্রিঙ্কস খেতে বসেছে। তো ওরা এক প্যাক খেয়েছে, এবার দ্বিতীয় প্যাকটা যখন খেতে যাচ্ছে, বাপ্পা যেই জায়গাটা বসেছে না, ওর মুখোমুখি হচ্ছে বারান্দাটা। এবার বারান্দার দরজাটা খোলাই ছিল, ওদিক দিয়ে হাওয়া আসছিল। এবার দরজার পাশে ছিল কাচের জানলা, ঠিক আছে। এবার আর হচ্ছে রাজু আর সঞ্জিত হচ্ছে বাপ্পার উল্টো দিকে মুখ করে বসে আছে, ঠিক আছে, মানে বাপ্পার দিকেই আর কি মুখ করে বসে আছে, মানে বারান্দার উল্টো দিকে মুখ করে বসে আছে। তো হঠাৎ করে বাপ্পার ড্রিঙ্কস করতে হতে না একটু মানে চুপচাপ হয়ে গেলো, মানে কোনো কথা বলছে না, চুপ করে একদিকে তাকিয়ে আছে। তখন সঞ্জিত বলছে, কী রে, কী হলো, চা খাচ্ছিস না কেন? বললো, না কিছু না। তারপর আবার একটু খাচ্ছে, আবার চুপ করে তাকিয়ে আছে একদিকে। তো বাপ্পা বলছে, সঞ্জিত বলছে, কী দেখছিস, কী আছে ওখানে এইভাবে তাকিয়ে আছিস? তখন বাপ্পা বললো, আরে দেখ জানলার মধ্যে না কিসে একটা ছায়া পড়ছে, খালি ডান দিক থেকে বাদিক যাচ্ছে, বাদিক থেকে ডান দিক যাচ্ছে, যেহেতু কাছের জানলা। তো ওরা তাকিয়েছে, ওরা দেখলো না কিছু নেই, তো কই কি কিছুই তো নেই। বললো, না সত্যি আমি দেখলাম একটা ছায়া। ওরা তখন বললো, কই দেখি তো, বারান্দায় গেল, রাজু বারান্দায় গেল, কই না তো কিছুই নেই। তখন এই সঞ্জিত বলে, ধর কী দেখছিস, মনে হয় রাস্তার মধ্যে ল্যাম্পপোস্টার সামনে কোনো লোক ছিল, ওর লোকটারই হয়তো রিফ্লেক্টার ছায়া মানে পড়েছে কাচের মধ্যে, ওইটাই হয়তো দেখছিস। বাপ্পা বলো, তাই হবে হয়তো, তাই দেখছি হয়তো। তারপর ড্রিঙ্কস খাওয়া শেষ হওয়ার পর 10-15 মিনিট একটু রেস্ট নিয়ে ওরা ভাত মাংস তাড়াতাড়ি খেয়ে নিল, কারণ হচ্ছে পরের দিন সকালবেলা উঠে পুজো দিতে হবে, তাই ভালো একটু তাড়াতাড়ি ঘুমিয়ে নিই। তো ওরা ভালো মতন খেয়ে দিয়ে আর কি, এবার খাওয়াটা যে হলো, খাওয়ার যে প্লেটগুলো আছে সেটা তো ওরা কী করলো, বারান্দার মধ্যে একটা ডাস্টবিন আছে, সেই ডাস্টবিনে ওই প্লেটগুলো আর কি রেখে দিল ওখানে, ভাবলো কালকে সকালবেলা বাইরে গিয়ে ফেলে দেবো। তো ওরা প্লেটগুলো রেখে তো ওখানে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লো। এবার মোটামুটি 1 ঘন্টা মতন ঘুমিয়েছে। হঠাৎ করে না আওয়াজ হচ্ছে যে ডাস্টবিনে যে প্লেটগুলো আছে, ওই প্লেটগুলো থেকে না, মানে কেমন বারান্দা থেকেই আর কি খসখস খসখস একটা আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে যেন ডাস্টবিন থেকে কেউ প্লেটগুলো সরাচ্ছে নামাচ্ছে, এরকম একটা আওয়াজ হচ্ছে। ওদের তিনজনই না ঘুমটা ভেঙে গেছে। তো ওরা বললো, কী রে ভাই, কিসের আওয়াজ হচ্ছে বারান্দা থেকে? ওরা একটু ভয় পেয়ে গেছিলো, ভালো কী রে ভাই, ইঁদুর ফিঁদুর আসলো নাকি আবার। তারপর রাজু কী করলো, ফট করে লাইটটা জ্বালালো, লাইট জ্বালিয়ে বারান্দার দরজাটা ফট করে খুলে দেখে কি, বারান্দায় যে প্লেটগুলো যেটা ছিল রেখেছে বালতিতে, সব প্লেটগুলো না ছড়িয়ে ছিটিয়ে আছে বারান্দার মধ্যে। ওরা তিনজনই আসলো, ওরা দুজনেই আসলো, ওদেরকে ডাকলো, আয় দেখেছে একটা জিনিস। ওরা দুজনেই আসলো, এসে দেখলো আরে বারান্দার মধ্যে প্লেটগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। ওরা বললো, কী রে ভাই, এরকম কী করে হলো? বারান্দার মধ্যে তো ইঁদুর আসবে কী করে, ইঁদুর তো যাওয়ারই রাস্তা নেই, ইঁদুর আসবে কী করে? তখন সঞ্জিত বললো, হয়তো ওই বারান্দার কার্নিশ ফার্নিশ দিয়ে ইঁদুর এসেছে, ওই প্লেটগুলোকে উঠিয়ে সব ফেলেছে বারান্দার মধ্যে, আবার হয়তো কার্নিশ দিয়ে পেরিয়ে, যেই তুই লাইট জ্বালছে হয়তো কার্নিশ দিয়ে আবার পালিয়ে গেছে। তো ওরা কী করলো, আবার সেই প্লেটগুলো উঠিয়ে বালতি শুদ্ধ এবার ঘরের মধ্যে রাখলো। ভাবলো এবার যদি বারান্দায় রাখি, তো রাখার পর যদি আবার সেম করে, আবার ঘুমটা ভাঙবে, তার জন্য আর কি বারান্দার থেকে সরিয়ে ঘরের মধ্যেই রাখলো। তারপর ওরা না শুয়ে পড়েছে। এদিকে না যে বাপ্পা বলে যে ছেলেটা আছে, ওর না ঘুমটা ঠিক মতো আসছে না। এবার ও শুয়েছে, হঠাৎ করে দেখতে পেলে যে কাছে যে জানলাটা আছে, অ্যাকচুয়ালি জানলাটা বন্ধই ছিল, জানলাটাতে না আবার সেরকম রিফ্লেক্ট আসছে, যে একটা লোকের মূর্তি, ছায়ামূর্তি আর কি, ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে, আবার বাঁ দিক থেকে ডান দিকে আসছে, মানে মনে হচ্ছে কি কোনো বারান্দাটা দিয়ে পায়চারি করে যাচ্ছে। ও না আবার ওদেরকে ডাকলো, যে সঞ্জিত আর রাজুকে ডাকলো, দেখ জানলার মধ্যে কিসের ছায়া। ওরা তাকালো জানলার মধ্যে, ওরা না কিছুই দেখতে পাচ্ছে না, শুধু হচ্ছে বাপ্পা যে ওই খালি দেখতে পাচ্ছে, আর বাকি দুজন কিছুই দেখতে পাচ্ছে না। বলে, ধর কী দিয়ে বলছিস, ঘুমিয়ে পর সকালবেলা তাড়াতাড়ি উঠতে লাগবে। যাই হোক, ওরা বলে, না দেখ আমি জানলার মধ্যে এখনই দেখলাম, দেখতে দেখতে আর কি ভ্যানিশ হয়ে গেছে। ওরা বলে, এখনই দেখলাম। যাই হোক, শুয়ে পড়। ওরা শুয়েছে জাস্ট 15 মিনিট হয়েছে, তখনই ওরা তিনজন শুনতে পেলো যে বারান্দায় যে দরজাটা ছিল, সেই দরজাটার মধ্যে না কেমন একটা হাঁচড় মারার আওয়াজ হচ্ছে, মানে দরজার মধ্যে কেউ যদি তীক্ষ্ণ নখ দিয়ে যদি আঁচড় মারে, যেরকম একটা আওয়াজ হয় ঘষার, সেরকম একটা আওয়াজ হচ্ছে। 3-4 বার 5 বার 6 বার এরকম আওয়াজ হচ্ছে। ওরা তো ভয় পেয়ে গেছে। তো সঞ্জিত চিল্লিয়ে উঠলো, কে 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 বারান্দায়, কিসের আওয়াজ হচ্ছে, এরকম করে চিল্লিয়ে উঠছে। চিল্লিয়ে ওঠার পর তো
তো ওরা না মানে হঠাৎ আবার রাজু না কী করলো, লাইটটা জ্বালিয়েছে ঘরের। লাইট জ্বালানোর পর না আওয়াজটা বন্ধ হয়ে গেছে, আওয়াজটা আসেনি। ওরা হলো কী হয়, কিসের আওয়াজ, বারান্দার থেকে আসলো আওয়াজটা না অন্য জায়গা থেকে আসছে। তো ওরা এটাই তখনও মানে ওরা একটু এদিকে তো বাপ্পা তো ভয় পেয়েছে পুরো প্রচণ্ড, ও তো ভয় ভয়ে আছে। এবার বাকি দুজন যে রাজু আর সঞ্জিত আছে, ওরা দুজনও না তখনও মানে অতটা ভয় পায়নি, মানে ভাবছে কিছু একটা হচ্ছে, কিন্তু কী হচ্ছে বুঝতে পারেনি। তো যাই হোক ও বললো যাই হোক কোনো ব্যাপার না, থাক শুয়ে পড়ো, বাইরের থেকে হয়তো কোনো একটা আওয়াজ আসছে, এটারই কোনো একটা আওয়াজ হবে। তো ওরা না শুয়েছে, আবার কমসে কম 15 মিনিট থেকে 20 মিনিট আবার একটু শুয়েছে। ফট করে দেখে দরজার মধ্যে মানে দরজা ধাক্কানোর একটা আওয়াজ হচ্ছে, ঢক 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 করে একটা আওয়াজ হচ্ছে দরজা ধাক্কানোর, মানে বারান্দার দরজাটা দিয়ে। ওরা তো সেই সময় একদম চমকে উঠেছে, কী রে ভাই কী হচ্ছে, বারান্দার দরজাতে কে ডাকছে। ওরা তখন প্রচণ্ড ভয় পেয়ে গেছে। রাজু একটা আলাদা খাটে শুয়েছিল, ও তাড়াতাড়ি উঠে ওদের খাটে চলে এসে, মানে 3জন একটা খাটের মধ্যে। আর ওরা এতটাই ভয় পেয়েছে যে উঠে গিয়ে যে সিঁড়িতে নামার যে ওদের যে মেন দরজাটা, ওটা খুলে যে বাইরে যাবে সেটারও সাহস পাচ্ছে না। ওরা ভাবছে কী হয়, কী হলো, ঠাকুরের নাম নিচ্ছে। তখন সত্যি সত্যি ভয় পেয়েছে 3জনই, যে বারান্দার দরজাটা কে ঠকঠক করছে। আর এমন সময় এমন অবস্থা যে এই সময় ইলেকট্রিকটাও চলে গেছে, ওরা যে লাইটের সুইচ টিপছে দেখি লাইট জ্বলছে না, একদম ঘর অন্ধকার। এবার ফটাফট ওরা মোবাইলটা কোনো মতো জ্বালিয়েছে, মোবাইলের আলোটা জ্বালিয়েছে। তখন দেখে যে বাপ্পা একদম মানে মূর্ছা যাওয়ার মতো অবস্থা, একদম মানে ও ভয়ে একেবারে কাতর, মানে সেন্স নেই এরকম টাইপের অবস্থা। আর ওরা ভাবলো একদম, বাকি যে সঞ্জিত আর রাজু আছে ওরা ভাবলো যে এক মুহূর্ত এখানে থাকা যাবে না, তাড়াতাড়ি কোনো মতো দরজা খুলে বাপ্পাকে নিয়ে নিচে নামলো। একদম নিচে আছে ম্যানেজারের ঘরে গেল। এবার ম্যানেজার তো ঘুমাচ্ছে, ম্যানেজারের ঘরে গিয়ে ওরা তো ম্যানেজারকে ডাকাডাকি করছে। তো ম্যানেজার ঘুম থেকে উঠে দরজা খুলেছে, বলে কী হয়েছে, বলে হ্যাঁ আমাদেরকে কী ঘরে থাকতে দিয়েছেন, যেই ঘরে খুব মানে ভয়ঙ্কর ব্যাপার, ওই ঘরটা কী যেন বারান্দাতে দরজা ধাক্কাচ্ছে, তারপর দরজার মধ্যে হাঁচড় মারছে, তা খাওয়ারের প্লেটগুলো ছিল ওগুলো সব ফেলে দিয়েছে। ম্যানেজার তো বিশ্বাসই করছে, বলে ধর কী বলছেন উল্টোপাল্টা কথা, ওখানে কিছুই নেই। বলে না আমরা ছিলাম, ওইখানে এই অবস্থা হয়েছে। রাত্রেবেলা মানে ওই রাতে ম্যানেজারের সঙ্গে পুরো ঝগড়া ওরা 3জন। তো এইদিকে তো বাপ্পার অবস্থা খারাপ। ম্যানেজার বললো ঠিক আছে একটা কাজ করেন, আপনারা আপাতত এখানেই থাকেন, আমার ঘরের মধ্যে থাকেন, যখন আপনাদের লোকের এই অবস্থাটা যখন খারাপ, আপনারা এই ঘরের মধ্যেই থাকেন, কালকে সকালে যা ব্যবস্থা করা করছি। ও যে সকালে তো ব্যবস্থা করবো সে তো বুঝলাম, কিন্তু আমাদের তো লাগেজপত্র সব ওই ঘরটার মধ্যে আছে, আর আমাদের সকালে পুজো দিতে যাবো। তো বললো ঠিক আছে সকালে আলোটা ফুটুক না, তারপর একটু দেরি করে পুজোটা দিন, পুজোটা দেরিতে দিলে কোনো অসুবিধা নেই। এবার যখন সকালবেলা হলো তখন ওরা 3জন আর ম্যানেজারকে সাথে নিয়ে ওদের রুমে গিয়ে ঢুকলো। তো ম্যানেজার দেখে বললো কই কিছুই তো নেই রুমে, যা আছে একদম ঠিকই তো আছে, সব কিছুই তো ঠিকই আছে রুমের ভিতর, কোনো কিছু তো নেই। ওরা বললো না রাত্রেবেলাতে এরকম ঘটনা ঘটেছে, আমাদের সাথে এরকম আওয়াজ হচ্ছিল। তো যাই হোক ওরা লাগেজপত্র নিয়ে আসলো, ওদের লাগেজপত্র নিয়ে এসে ম্যানেজারের যে রুমটা ছিল, রুমে বাথরুম ছিল, ওরা ওখানে ফ্রেশ হলো। ওখানে ফ্রেশ হয়ে ওরা বললো যে আমরা দুপুরবেলায় হোটেলটা ছেড়ে দেবো, আমরা রাত্রেবেলা থাকবো না এখানে। তো ম্যানেজার বললো ঠিক আছে তাহলে ছেড়ে দিন। তো ওরা গিয়ে তারপর মায়ের মন্দিরে ভালো মতন আর কি পুজো দিয়ে আসলো। এবার পুজো দেওয়ার পর আবার যখন হোটেলে আসলো বাকি লাগেজগুলো নেওয়ার জন্য, তখন বাপ্পা বলছে মা আমার তো হাত ঘড়িটা উপরে রয়ে গেছে, মানে বাপ্পা ভুল করে নিজের হাত ঘড়িটা ওই উপরের রুমের মধ্যেই রেখে আসছে। তখন বাকি যে দুজন ছিল সঞ্জিত আর হচ্ছে রাজু, ওরা বললো চল তাহলে গিয়ে নিয়ে আসতে তো হবেই। তো বাপ্পা বললো ঠিক আছে চল তাহলে গিয়ে নিয়ে আসি। তো 3জন মিলে গিয়ে দেখে হাতঘড়িটা টেবিলের মধ্যে পড়ে আছে, ওরা 3জন মিলে তাড়াতাড়ি গিয়ে হাতঘড়িটা নিয়ে চলে আসছে। এবার সকালে কিন্তু বাপ্পা কিন্তু সুস্থ হয়ে গেছে, মানে পুজো দিল একদম সুস্থ নর্মাল। তারপর ওরা ভাবলো কী করবো, তাহলে আশেপাশে একটু ঘোরাঘুরি করি, তারপর রাতটা আমরা আজকে রাতে আমরা চলে যাবো হচ্ছে রামপুরহাটে, ওই রামপুরহাটে কোনো হোটেল ধরে ওখান থেকে হোটেলে থেকে পরের দিন সকালে ট্রেন ধরে চলে যাব। এইবার বিকাল 4টা-5টার দিকে ওরা রামপুরহাটে যাচ্ছে। গাড়ি করে যেতে যেতেই বাপ্পার হঠাৎ করে না প্রচণ্ড জ্বর আসছে, আর যে ঘাড়টা আছে ঘাড়ের কাছটা না ব্যথা করছে, ওর একটু পরপর খালি ঘাড়টা খালি মানে চুল করছে ঘষছে। তো হচ্ছে মানে রাজু বলে কী রে তুই কী করছিস, ঘাড়ের মধ্যে খালি হাত দিচ্ছিস, ঘাড়টা খালি হাত দিয়ে খালি ঘষছিস। বাপ্পা বলছে না আমার ঘাড়টা না কেন জানি মানে ব্যথা করছে কেন জানি। রাজু বললো তাহলে রাত্রেবেলা হয়তো তাড়াতাড়ি নামতে গিয়ে হয়তো বেকায়দায় কোনো ব্যথা বুথা পেয়েছিস, সেটারই হয়তো ব্যথা করছে। তো বাপ্পা বললো হ্যাঁ হতে পারে, তার জন্যই হয়তো হতে পারে। যাই হোক ওরা তারপর হোটেলে একটা রামপুরহাটেরই একটা হোটেল ঠিক করে ওখানে রাতটা আর কি থাকলো।
এদিকে রাত্রে যখন ছিল বাপ্পা না থেকে থেকে খালি জ্বর আসছিল প্রচণ্ড। আর না মানে ঘাটটা বললাম না যে ব্যথাটা ছিল, ও বারবার খালি ঘাটটা মানে ধরছে, কি ঘাড়ে ব্যথা কি ঘাড়ে ব্যথা, খালি এই কথাই বলে যাচ্ছে ও। আর যাই হোক ব্যথার ওষুধ তো খেয়েছে, ঘাড় মানে গা হাত পা ব্যথার, তাও তো কিছু হচ্ছে না। আর খালি ঘাটটার মধ্যে খালি ঘষে যাচ্ছে। বলে কি বারবার, এবার রাজু বলছে কেন তুই বারবার এরকম করছিস কেন? বলে আমার ঘাটটা না প্রচণ্ড ব্যথা করছে, আর মনে হচ্ছে কি একটা ঘাড়ের মধ্যে মানে ঘাটটা পর্যন্ত চুল করছে। যাই হোক ওরা পরদিন সকালবেলা তো হয়ে গেছে, সকালে ট্রেন আসার টাইম হয়ে গেছে, তো টাইম মতো ট্রেনও চলে আসছে, ওরা ট্রেনে উঠেছে, ট্রেনে উঠে সময় মতো শিলিগুড়িতে পৌঁছেও গেছে। এবার পৌঁছে যাওয়ার পর ও বাপ্পার অবস্থা তো অত ভালো ছিল না, জ্বর ফর এসেছিলো। তো ওরা দুজন বাপ্পাকে গাড়ি করে বাপ্পার বাড়িতে দিয়ে এসেছে। এবার বাড়িতে যাওয়ার পর বাপ্পার বাবা মা দেখছে কি বাপ্পা অসুস্থ। বলে না এরকম ওখানে গেছি তো, ওখানে গিয়ে আমাদের ঠান্ডা লেগে, বাপ্পার একটু ঠান্ডা লেগেছে কোনোভাবে, জ্বর টর আসছে সেটাই যায়। তার মধ্যে ট্রেনে করে আসার সময় জানলার দিকে বসেছিল, তো জানলার ধারে বসে হাওয়া টাওয়া খেয়েছে, আরও ঠান্ডা লেগে গেছে। বাপ্পার বাবা মাকে তো সত্যি কথাটা বলেনি যে ওখানে গিয়ে কী কী করেছে, বেকার ফালতু চিন্তা করবে। যাই হোক ওরা তো বাপ্পাকে বাড়িতে যে যার বাড়িতে চলে গিয়েছে। এবার 2-3 দিন হয়ে গেছে। 3 দিনের পর হচ্ছে বাপ্পার বাড়ি থেকে হঠাৎ ফোন এসেছে রাজুর কাছে যে আচ্ছা বাপ্পার ওখানে গিয়ে কী হয়েছে। বলে কেন? বলে না এরকম বাপ্পা খালি উল্টাপাল্টা বলছে যে তোদেরকে ছাড়বো না, কাউকে ছাড়বো না, এরকম উল্টাপাল্টা খালি বলে যাচ্ছে, আর খালি জ্বর এসছে। তো রাজু বলে ঠিক আছে আমি আর সঞ্জিত তাহলে আসছি তোমাদের বাড়িতে। তারপর সঞ্জিতকে ফোন করে ডাকলো, বল চল বাপ্পার বাড়িতে, যে বাপ্পার এরকম উল্টাপাল্টা কী বলছে, কিছু একটা হয়েছে হয়তো। তো এবার যখন নাকি ওদের বাড়িতে গেছে, গিয়ে দেখে বাপ্পাকে একদম চেনাই যাচ্ছে না, মানে মুখ শুকিয়ে গেছে, 3 দিন ধরে ঘুমায়নি, তার জন্য চোখের তলায় একদম কালো স্পট পড়ে গেছে, মানে মুখটুক একদম মানে বিভৎস টাইপের হয়ে গেছে। আর ওদেরকে দেখেই বলছে, মানে বাপ্পা সঞ্জিত আর হচ্ছে রাজুকে বাপ্পা দেখেই বলছে যে তোদের দুজনকে আমি নিয়ে যাবো আমার সাথে। তো ওরা বাড়ির লোক, বাপ্পার বাড়ির লোক বলছে কেন এরকম বলছে কেন, ওর কী হয়েছে কি? তখন সঞ্জিত আর হচ্ছে রাজুর সব ঘটনাটা বললো ওর মা বাবাকে। ওর মা বাবা তো শুনে একদম কেঁদে ফেললো, মানে ভয়, স্বাভাবিক একটা এরকম ঘটনা ছেলের সাথে ঘটবে, ভয়ে আতঙ্কে একটা চোখ দিয়ে জল বেরোবে, আতঙ্কে পড়ে গেছে কি করা যায় এখন। আর এদিকে বাপ্পা যে পেছনে বললাম না যে ঘাড়ের মধ্যে চুলকোতে ওই জায়গাটা মানে একদম ছাল উঠিয়ে ফেলছে, মানে রক্ত আর কি বেরিয়ে গেছে ওখান থেকে। তো ওখানেই বাপ্পাদের এবার পাশের বাড়িতে এক কাকু ছিল, সে কাকু বলে ওইখানে চলো, হনুমান মন্দির আছে, সবার আগে পূজারির কাছে চলো, পূজারি ভালো পূজারি আর কি, ওই হনুমান মন্দিরে চলো, সবার আগে হনুমান মন্দিরে ওই পূজারির কাছে নিয়ে যাই। এবার বাপ্পাকে তো মানে ধরা যায় না, মানে গায়ে এত শক্তি, মানে 5-6 জন মিলে ওকে ধরে কোনো মতে হনুমান মন্দির টানতে নিয়ে গেছে, মানে বাপ্পা যাবেই না বলে কিছুতে, বারবার খালি বলছে না আমি যাবো না, আমাকে ছেড়ে দে, আমি যাবো না হনুমান মন্দিরে। এদিকে কোনো মতে টানতে নিয়ে গেছে, এদিকে ওই পূজারিকে গিয়ে তারপর সব কিছু ঘটনা বললো। সব কিছু শুনে পূজারি করলো যে ফুলটা আছে না, মানে হনুমানের চরণে যে ফুলগুলো দেওয়া থাকে, সেই ফুলগুলো নিয়ে বাপ্পার কপালে ঠেকালো। আর বাপ্পা তো তখন ছটফট করতে, না আমাকে ছাড়, আমি ওদেরকে নিয়ে যাবো, না আমাকে ছাড়, এই করতে করতে হনুমান চালিসা পাঠ করলো পূজারি। আর তারপর বললো যে বাপ্পার হাত দুটো ধরে ওই হনুমান ঠাকুরের পায়ের মধ্যে স্পর্শ করাতে। বাপ্পাকে তো সবাই মিলে টানতে কোনো মতে ওই হনুমানের পায়ে যেই স্পর্শ করালো হাত দুটা, তখনই বাপ্পা ধাম করে বডি ছেড়ে দিল, মানে একদম বডি ছেড়ে মাটিতে পড়ে গেল। তখন সবাই ভাবলো কি ভাই কী হলো, এরকম বডি ছেড়ে দিল হঠাৎ করে, কি অসুস্থ হয়ে পড়লো নাকি আবার। তাড়াতাড়ি তারপর বাপ্পাকে ওর বাড়ির লোকজন সবাই মিলে গাড়ি করে উঠিয়ে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে নিয়ে যাওয়ার সাথে সাথে ডাক্তার তাড়াতাড়ি ওকে স্যালাইন ফ্যালাইন লাগালো, তারপর টেস্ট করলো। তারপর কি আর বলবো, তারপর হচ্ছে বাপ্পাকে 2 দিন পরে যখন হুঁশ ফিরলো, ডাক্তার তো ডাক্তারি ভাষায় বলছে যে ওর লো প্রেশার হয়ে গেছে, খাওয়া দাওয়া ঠিক মতন করেনি, তার জন্য এই অবস্থা হয়েছে। কিন্তু আসলে যে কি হয়েছে সেটা তো এখানকার লোকজনই আর কি বুঝতে পারলো। আর সঞ্জিত আর রাজু তো ওরা তো আরও ভালোভাবে বুঝতে পারলো। এই করে মোটামুটি 3 দিন হসপিটালে থাকার পর তারপর সুস্থ হলো বাপ্পা। সুস্থ হওয়ার পর যাই হোক ওরকম কোনো সিমটম দেখা যায়নি। কপাল ভালো যে সামনাসামনি হনুমান মন্দিরটা ছিল আর পুরোহিতটা ছিল, যার জন্যই আর কি বাপ্পা নতুন জীবন ফিরে পেয়েছে। তো যে রীতিমতো তারপর বাড়িতে চলে আসে। তো মানে প্রথমে তো কিছুদিন একটু আতঙ্কে ছিল, তারপর আস্তে আস্তে একটু স্বাভাবিক হলো।
এই হলো ঘটনা আর কি, তারাপীঠের ঘটনা। তো আমার বন্ধু সঞ্জিত আর কি এই ঘটনাটা বলছে আমাকে। তো ঘটনাটা মোটামুটি এই 6-7 বছর আগে হয়েছে। তো আমাকে কিছুদিন আগে বলেছে, তাই সেটাই আমি তোমাদেরকে শোনালাম। আর আমি যে তোমাদেরকে গল্পটা বলছিলাম না, মানে বলতে বলতে আমার গায়ের লোমগুলো আর কি ভয় ছেড়ে খারাপ হয়ে যাচ্ছিলো, কারণ আমি মাঝে মাঝে বাপ্পাকে রাস্তায় দেখা হয়, বাপ্পাকে দেখতে পারি এই রাস্তায়। আর কি বলে জিনিসটা না, অ্যাকচুয়ালি আমি আগে অল্প অল্প শুনেছিলাম। তো ওই দিনকার সঞ্জিতের সাথে যখন কথা হচ্ছিলো ওর সাথে ডিটেলসে আর কি শুনলাম গল্পটা। যাই হোক, তোমাদের কেমন লাগলো বলো। আর আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো আর ভালোবাসা দিও চ্যানেলটাকে। আরও এরকম অনেক ঘটনা আছে, সত্যিকারের ঘটনা, তো আমি তোমাদেরকে শোনাতে পারবো। অনেক ঘটনা আমি শুনেও রেখেছি, যেটা আমি তোমাদের সামনে যত তাড়াতাড়ি পারি আমি নিয়ে আসবো। তো বন্ধুরা, টাটা।